হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে আলোচনা করব ক্লাস 11-এর রাসায়নিক বিজ্ঞানের প্রাথমিক ধারণা চ্যাপ্টার নম্বর 1-এর প্রথম টপিক সেটা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলী। সেটা নিয়ে আলোচনা হবে এখানেতে। তো রাসায়নিক বিক্রিয়ার সময় পদার্থ কতগুলো নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে চলে, যেই সূত্রগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় কিন্তু বেসিক্যালি মেনে চলবে ওরা। হ্যাঁ, তো এই সূত্রগুলোকে আমরা সামাজিকভাবে বলছি রাসায়নিক সংযোগ সূত্রাবলী। তো এই সূত্রাবলীগুলো অ্যাকচুয়ালি কী আছে, সেই সূত্রাবলীগুলোর মধ্যে আছে ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথানুপাত সূত্র এবং কেলসের গ্যাস আয়তন সূত্র। এই হচ্ছে আমাদের 5টা সূত্র, যেই সূত্রের সমন্বয়ে কিন্তু আমাদের কী হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রাবলীগুলো আছে। তো আমাদের প্রথম যেই টপিকটা আছে সেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। আমরা সরাসরি চলো বইয়ে চলে যাই। বইয়ের মধ্যে এই টপিক নিয়ে কিছু আলোচনা আছে, আমি একদম বই ধরে ধরে তোমাকে বোঝার চেষ্টা করছি। তো এখানে বলা আছে, দেখবে যে ভরের নিত্যতা সূত্রের প্রবর্তক ফরাসি বিজ্ঞানী ল্যাভোসিয়ের। ঠিক আছে, ল্যাভোসিয়ের 1774-এ এই সূত্রটা কথা উল্লেখ করেছিলেন। তো এখানেতে কী হয়েছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, ধরো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়ত পদার্থের মোট ভর সমান হবে। তো জিনিসটাকে ব্যাখ্যা করতে গেলে আমরা এইভাবে বলতে পারি যে সাপোজ ধরে নাও যে আমাদের এ আর বি এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এবার বিক্রিয়া উৎপন্ন হচ্ছে সি আর ডি। ঠিক আছে, তো বিক্রিয়ার পূর্বে আমাদের এই বিক্রিয়কের মোট ভর কত ছিল, ধরে নেওয়া হচ্ছে ডাব্লু এ ছিল এর ভর, ডাব্লু বি ছিল বি এর ভর, আর ডাব্লু সি ধরে নেওয়া সি এর ভর এবং ডাব্লু ডি হচ্ছে ডি এর ভর। তো আমাদের এই বিবৃতি অনুযায়ী বা এই ভরের নিত্যতা সূত্র অনুযায়ী আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হলো বিক্রিয়ার আগে মোট ভর, অর্থাৎ ডাব্লু এ আর ডাব্লু বি যা ভর থাকবে, বিক্রিয়ার পরে কিন্তু ভর সমান থাকবে, এবং এটাই হচ্ছে আমাদের এই সূত্রের মোদ্দা কথা। ঠিক আছে, অর্থাৎ এ আর বি এর সম্মিলিত ভর সি আর ডি এর সম্মিলিত ভরের সমষ্টি সমান হবে। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে ব্যাখ্যা করি। সাপোজ ধরো একটা বিক্রিয়া হচ্ছে NaCl আর হচ্ছে সিলভার নাইট্রেটের মধ্যে। এই NaCl আর সিলভার নাইট্রেটের মধ্যে বিক্রিয়া করলে আমরা সবাই জানি উৎপন্ন হয় যে সোডিয়াম নাইট্রেট এবং তার সঙ্গে সিলভার ক্লোরাইড। ঠিক আছে, এইবার বিক্রিয়ার আগে আমরা যদি এই NaCl এবং AgNO3-এর মোট ভর নেই, অর্থাৎ WNaCl প্লাস হচ্ছে WAgNO3 না হয়, তাহলে দেখা যাবে যা ভর আসবে সেটা ইজিক্যাল টু চলে আসবে বিক্রিয়ার পরে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইডের ভরের সমষ্টি সমান, অর্থাৎ WNaNO3 প্লাস WAgCl এটা কিন্তু হবে। কিন্তু এই সূত্রে সবসময় কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ হচ্ছে আমরা আইনস্টাইনের সূত্র অনুযায়ী জানি ভর কিন্তু শক্তিতে রূপান্তরিত হতে পারে, অর্থাৎ E = mc²। এই সূত্র অনুযায়ী ভর শক্তিতে রূপান্তরিত হয়। দেখো কিছু কিছু বিক্রিয়া, সাপোজ ধরো এ আর বি বিক্রিয়া করছে, সি আর ডি উৎপন্ন করছে। এইবারেতে কি হলো, দেখা গেল কি যে এ আর বি এর যে মোট ভরটা তার থেকে সি আর ডি এর মোট ভর কিছুটা কম আছে। ঠিক আছে, সাপোজ আমরা তাই ধরে নিচ্ছি যে এ আর বি এর সম্মিলিত ভর সি আর ডি এর থেকে সম্মিলিত ভরটা কিছুটা কম আছে, অর্থাৎ এই ভরটা একটু কমে গেছে। আমরা যার জন্য একটু নিচের দিকে লিখলাম। ঠিক আছে, ভর কমে গেছে, তার মানে কী হলো, এইখান থেকে এখানে এর পরিমাণটা ভরটা বেশি আছে, এখানে ভরটা কম আছে, অর্থাৎ কী হচ্ছে কিছু পরিমাণ ভর এবার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, সেই ভরটাকে ধরে নেওয়া হচ্ছে এম পরিমাণ ভর নষ্ট হয়ে গেছে। এই ভরটা গেল কোথায়? এই ভরটা কি হয়, এই যে সূত্রটা আছে এই সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং এই শক্তিটা কোথায় চলে যাচ্ছে, এইখানে যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়ায় A প্লাস বি যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়ায় কী হবে, কিছু পরিমাণ শক্তি কিন্তু উন্মোচন হবে, অর্থাৎ শক্তি নির্গত হবে। যে পাত্রের বিক্রিয়াটা হচ্ছে সেই পাত্রটা দেখা যাবে কি গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ তাপমুচি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই ভরটা কী হলো, শক্তিতে নষ্ট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে যদি এরকম হয় যে এ আর বি এর যে সম্মিলিত ভরের থেকে সি আর ডি এর ভরটা একটু বেশি, তাহলে সেক্ষেত্রে কী হয়েছে, এর থেকে এর ভরটা বেশি মানে কি, নিশ্চয়ই এর মধ্যে কিছুটা ভর ঢুকে গেছে। সেই ভরটা এলো কোথা থেকে, সেই ভরটা E = mc² অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়েছে, এবং এক্ষেত্রে কী হয়েছে, এই প্রক্রিয়ার জন্য শক্তির শোষণ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তাপমুচি প্রক্রিয়া বা তাপ শোষিত তাপগ্রাহী প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ার ক্ষেত্রে কী হবে, ভরের নিত্যতা সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটা ঠিকঠাক খাটবে না।
যার জন্য তত্ত্বগতভাবে পদার্থের রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রের পরিবর্তে ভর ও শক্তির নিত্যতা সূত্র কিন্তু প্রয়োগ করা উচিত। ঠিক আছে, অর্থাৎ আমাদের যেটা হওয়া উচিত ছিল ভরের নিত্যতা সূত্র, সেটা না হয়ে হওয়া দরকার হচ্ছে ভর এবং শক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে, তো এই জায়গাটাই হচ্ছে এটার একটা ড্রব্যাক। এরপরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে স্থিরানুপাত সূত্র। এটাকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী প্রাউস্ট। এটা হচ্ছে বিজ্ঞানী প্রাউস্ট বলে গেছে। এইখানে বিবৃতিটা একবার একটু দেখে নিই, যে কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকে সংগ্রহ করা হোক, যেভাবেই তৈরি করা হোক না কেন, যৌগটি কতগুলো নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত এবং যৌগটি উপাদান মৌলের ওজন অনুপাত সর্বদা স্থির থাকে। ব্যাপারটা কী বল, কোনো একটা নির্দিষ্ট যৌগকে যে কোনো উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, সাপোজ ধরো একটা যৌগ আছে AB, ঠিক আছে, এটাকে ধরো বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা সংগ্রহ করেছি বা তৈরি করা হয়েছে। ধরো একটা পদ্ধতিতে কী করা হয়েছে, X গ্রাম A এর সঙ্গে Y গ্রামের B এর বিক্রিয়া করেছি। ঠিক আছে, X গ্রাম এর সঙ্গে Y গ্রামের বিক্রিয়া করে এ বিক্রিয়া উৎপন্ন হয়েছে হলো। আবার ধরে নাও আরেকটা বিক্রিয়া কী হয়েছে, M গ্রামের A এর সঙ্গে N গ্রামের B বিক্রিয়া করেছে, উৎপন্ন হয়েছে AB। ওকে, আবার ধরো আরেকটা আছে X গ্রামের A বিক্রিয়া করে Y গ্রামের B এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করেছে AB। তো যেভাবেই এটাকে উৎপন্ন করা হোক না কেন, আলটিমেটলি এটার মধ্যে A আর B এর যে ওজন অনুপাত থাকবে, অর্থাৎ প্রথম ক্ষেত্রে কত ছিল X:Y, দ্বিতীয় ক্ষেত্রে কত ছিল M:N, তৃতীয় ক্ষেত্রে কত ছিল X:Y। ঠিক আছে, যে কোনো রকমভাবে তুমি করো না কেন, আলটিমেটলি এদের যে অনুপাতগুলো আছে সবগুলো সমান হবে। দ্যাটস মিন X:Y = M:N হবে। একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো তুমি একটা জল সংগ্রহ করেছো। জল কোথা থেকে পাবে, তুমি পেতে পারো নদী থেকে, নদীর জল, বৃষ্টির জল। ঠিক আছে, তুমি যে কোনো জল যেখান থেকেই কালেক্ট করো না কেন, চোখের জল, হ্যাঁ, তুমি যেখান থেকে কালেক্ট করো না করো, আলটিমেটলি সেই জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজন অনুপাত, ওজনের দিক থেকে, অর্থাৎ পারমাণবিক গুরুত্ব = অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, ওজন অনুপাত কত, সেটা দাঁড়াচ্ছে আমাদের 1:8। এটা কিন্তু সবসময় যে কোনো জলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। অর্থাৎ জল যখনই গঠিত হবে তখন সেইখানে হাইড্রোজেন আর অক্সিজেন মানে ওর উপাদানগুলো সবসময় একই অনুপাতে থাকবে। এটাই কিন্তু বলেছে, দেখো আবার লক্ষ্য করো, কোনো নির্দিষ্ট যৌগকে, সাপোজ জলকে যে কোনো উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, ধরো চোখের জল, নাকের জল, সমুদ্রের জল, এটসেট্রা, যৌগটিকে কতগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত, অর্থাৎ এই জলটার নির্দিষ্ট মৌল কী কী আছে, হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে, সমন্বয়ে গঠিত, এবং যৌগটির উপাদান মৌলগুলির ওজনের অনুপাত সর্বদা স্থির থাকবে, অর্থাৎ এদের অনুপাত সবসময় কিন্তু 1:18 থাকবে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে এই সূত্রটা কিন্তু এটা বলছে না যে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজন অনুপাত 1:8 হলে পরেই আমরা জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের ওজন অনুপাত 1:8 আছে ধরো আছে, তার মানে এই নয় যে যখনই আমি হাইড্রোজেন আর অক্সিজেনকে 1:8 অনুপাতে যুক্ত করবো সবসময় জল দেবে, সেটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো তোমার কাছে আছে C2H5OH ইথাইল অ্যালকোহল এবং ডাই মিথাইল ইথার। এই দুটো কিন্তু পরস্পরের কি আইসোমার, এবং এদের দুজনের আণবিক সংখ্যা হচ্ছে C2H6O, C2H6O এদের আণবিক সংখ্যা। সুতরাং এই যৌগগুলোকে যেখান থেকে তুমি কালেক্ট করো না কেন, তাদের মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন আর হচ্ছে কার্বনের অনুপাত হবে 12:2, কারণ হচ্ছে কার্বন আছে দুটো, সেই জন্য 2 দিয়ে গুণ করেছি, এবং কার্বনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12, হাইড্রোজেন আছে 1, হাইড্রোজেন পারমাণবিক গুরুত্ব 1 × 6টা আছে, অক্সিজেন আছে 16 করে 1খানা। অর্থাৎ এদের যদি তুমি অনুপাত বের করো তাহলে সেটা দাঁড়াচ্ছে কত, তাহলে তার অনুপাত দাঁড়াচ্ছে 12:3:8। অর্থাৎ কী হচ্ছে, এই অনুপাত কিন্তু দুজনের ক্ষেত্রে একই আছে, অথচ দেখো দুটো কিন্তু আলাদা আলাদা যৌগ। তার মানে কি, যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এই তিনজনকে আমরা যদি কী করি, যে 12:3:8 অনুপাতে যুক্ত করে দিই, তাহলে কিন্তু ও সবসময় যে এটাই সবসময় যে এটাই দেবে বলা যায় না।
অথবা এটাই দেবে, এটা কিন্তু বলা যায় না। কী বললাম বুঝে গেছে? তো কাজেই বোঝা যাচ্ছে যে স্থির অনুপাত সূত্রের যে বিপরীত বিবৃতি সেটা সর্বদা সঠিক হয়। ঠিক আছে, আবারও বলছে কি বলেছে, কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন, যেভাবেই সংগঠিত করা হোক না কেন, যৌগটি কতগুলো নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হবে এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ওজন অনুপাত সর্বদা স্থির থাকবে। ঠিক আছে, তো আমরা এই হিসাবে বলতে গেলে স্থির অনুপাত সূত্রের বিপরীত সিদ্ধান্তটাকে কিন্তু আমরা খারিজ করে দিলাম। এইবার ঘটনা হচ্ছে, স্থির অনুপাত সূত্রটা কি সবসময় প্রয়োগ করতে পারবো? না, স্থির অনুপাত সূত্রকে সবসময় প্রয়োগ করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হবে। যেরকম সাপোজ ধরো জলের কথাই আমি বলি, জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত কত, আমি কি করছি ক্যালকুলেশন করার জন্য হাইড্রোজেনের আণবিক গুরুত্ব ধরে নিচ্ছি, পারমাণবিক গুরুত্ব ধরে নিচ্ছি 2, আর 1 করে আছে 2 ইস টু অক্সিজেনের হচ্ছে 16, তাহলে দাঁড়াচ্ছে কত 1:8। ঠিক আছে, কিন্তু সমস্যাটা হলো অক্সিজেনের কিন্তু 3টে আইসোটোপ আছে, হ্যাঁ, O16, O17 আর হচ্ছে O18। এইবার এই হাইড্রোজেনটা কোন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জলটা গঠন করেছে সেটা তো আমরা জানি না। সাপোজ কোন টেস্টের মাধ্যমে দেখা গেল কি হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন যেটা আছে O16টা আছে। ঠিক আছে, এবার আরেকটা জলের নমুনার মধ্যে পাওয়া গেলো সেই O16 আছে, O17 আছে, আরেকটার মধ্যে পাওয়া গেল কি O18 আছে। তার মানে নিশ্চয়ই এদের মধ্যে তো ভরের পার্থক্য থাকে, আমরা জানি কি আইসোটোপের মধ্যে কী হয়, ভরের পার্থক্য হয়। তাহলে এদের ক্ষেত্রে অক্সিজেনের মধ্যে যদি ভরের পার্থক্য থাকে, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের হচ্ছে অক্সিজেন এইখানে যে অনুপাত আসবে, এইখানে কিন্তু তার থেকে আলাদা আসবে, এইখানে কিন্তু তার থেকে আলাদা আসবে। ঠিক আছে, অর্থাৎ কি সবগুলোই কিন্তু জল, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি এদের মধ্যে কিন্তু ভরের অনুপাত কিন্তু এক থাকছে না, সবগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কাজে আইসোটোপের ক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্রয়োগ করতে পারছি না। আবার কিছু কিছু ক্ষেত্রে কী হয়, যেসব যৌগের ক্ষেত্রে পারমাণবিক সংযুতি যেটা সেটা পরিবর্তনশীল যদি হয়, যেরকম ধরো কপার সালফারের সঙ্গে যুক্ত হয়ে কপার সালফাইড গঠন করবে, যেটা হচ্ছে কিউ প্লাস সালফাইড। ঠিক আছে, এবার কিউ প্লাস সালফাইডের ক্ষেত্রে দেখা যায় দু রকম সংযুতি, একটা হচ্ছে Cu1.7s আর একটা হচ্ছে Cu2s। ঠিক আছে, এটার মধ্যে দেখো কপার আছে 2টো পরমাণু, কিন্তু এখানে কপার আছে 1.7 পরমাণু, মানে পরমাণুকে কিন্তু ভাঙতে হবে। ঠিক আছে, এদেরকে বলা হয় নন স্টয়সিওমেট্রিক যৌগ, এদেরকে বলা হচ্ছে নন স্টয়সিওমেট্রিক যৌগ। তো এই যে সমস্ত যৌগগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, স্টয়সিওমেট্রিক এবং নন স্টয়সিওমেট্রিক দুই ধরনের যৌগ পাওয়া যাচ্ছে, তাদের ক্ষেত্রে কী হবে, এখানে কিন্তু তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কী করবো, আমি ধরো কপার ইস টু সালফার যদি করতে যাই তাহলে কী হবে, কপারের পারমাণবিক গুরুত্ব ধরে নাও X ইন্টু এখানে আসবে 1.7 ইস টু সালফার ধরে নাও হচ্ছে Y, এই অনুপাতে আসবে। আবার এখানে যদি করতে চাও তাহলে কী আসবে, এখানে আসবে হচ্ছে X ইন্টু 2 ইস টু সালফার জন্য Y। তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে কিন্তু অনুপাতের পার্থক্য আসবে, অথচ দুটোই কিন্তু কপারের সালফাইড যৌগ। ঠিক আছে, তার মানে কিউ প্লাস সালফাইড আমি যদি উৎপন্ন করি তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই ভরের অনুপাত কিন্তু এক থাকছে না। এই জায়গাটাই হচ্ছে স্থির অনুপাত সূত্রের কিন্তু একটা ড্রব্যাক। এরপরে আর যে সূত্রটা আছে সেই সূত্রটা হলো গুণানুপাত সূত্র, যেটা কিনা বিজ্ঞানী ডাল্টন প্রবর্তন করেন। বিবৃতিটা আগে শুনে নিই। দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন 2 বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, তখন একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটি যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়, সেই ওজনগুলির মধ্যে সরল অনুপাত থাকবে। ঠিক আছে, আচ্ছা, মানে ব্যাপারটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে গেল, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বোঝা যাবে। সাপোজ ধরো তোমার কাছে আছে কার্বন আর হাইড্রোজেন, তুমি দুটি মৌল বলেছি, আমি দুটো মৌল হিসাবে এখানে কার্বন আর হাইড্রোজেনকে নিলাম। ঠিক আছে, এবার কার্বন আর হাইড্রোজেন যখন রাসায়নিক সংযোগে যুক্ত হয় তখন সে উৎপন্ন করে, ধরে নাও C2H6 একটা, আরেকটা এক্সাম্পল হিসেবে নিয়ে নিই C2H4, আচ্ছা আরেকটা নিয়ে নিই, আরেকটা ধরে নাও হচ্ছে C2H2। এই তিনটে যৌগ সে উৎপাদন করছে। এটাই বলেছে, দেখো এখানে দুটি মৌল রাসায়নিক সংযোগে যখন 2 বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, এখানে দেখো অনেকগুলো যৌগ উৎপন্ন করলো, একটা এটা, একটা এটা, একটা এটা। ঠিক আছে, তিনটে আলাদা আলাদা যৌগ উৎপাদন করলাম। তো তখন বলেছে যে এদের এই একটা মৌল ধরো কার্বন, তার নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটি মানে হাইড্রোজেন
যুক্ত হয়ে তো এখানে কিছু কিছু গঠন করেছে, মানে প্রথমে এটা গঠন করেছে, সেকেন্ডলি এটা গঠন করেছে, থার্ডলি এটা গঠন করেছে। এদের মধ্যে হাইড্রোজেন যে যে অনুপাতে আছে সেই অনুপাতটা দেখা যাবে কি সরল অনুপাতে আছে। অর্থাৎ কি হচ্ছে দেখো, এখানে আমি আগে বের করি প্রথম যে যৌগটা, সেই যৌগটার মধ্যে সে কোন অনুপাতে ছিল এটা আগে বের করি। ঠিক আছে, এই যৌগটার ক্ষেত্রে আসো আগে। এই যৌগটার ক্ষেত্রে কী হচ্ছে, কার্বন ইস্টু হাইড্রোজেন কত হচ্ছে, এখানে কার্বন ইস্টু হাইড্রোজেন আমরা পড়বো। কার্বনের হচ্ছে 12 × 2, কারণ আমার দুটো কার্বন আছে সেজন্য 2 ইস্টু হাইড্রোজেন কতখানি আছে 1 করে, টোটাল আছে 6খানা, মানে হচ্ছে 12:3 আসবে এই অনুপাত। আমি কার্বনটাকে 12ই রাখলাম, আমি কাটাকাটি যেহেতু আমি করলাম না, কেন করলাম না একটু করে বুঝবে। এরপরে এই যৌগটাকে নিই, এই যৌগটা ক্ষেত্রে যদি আমি হিসাব করি কার্বন ইস্টু হাইড্রোজেন কত আসে দেখো, এইখানে আসবে হচ্ছে কার্বন ইস্টু হাইড্রোজেন, এইখানে যেটা আসবে সেটা হচ্ছে কার্বনের 12 করে × 2 ইস্টু হাইড্রোজেন আছে 1 করে × 4, তো 4টা হাইড্রোজেন আছে, সুতরাং 12 ইস্টু কত আসবে 2। ঠিক আছে, তার মানে আর ফাইনালি এই যে যৌগটা আছে এই যৌগটার জন্য যদি হিসাব করতে বসি আমরা, তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে পাচ্ছি এখানটায় কার্বন ইস্টু হাইড্রোজেন আমরা পাচ্ছি হলো 12 × 2 ইস্টু হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে দুটো আছে 1 করে, সুতরাং 12 ইস্টু আসবে হচ্ছে 1। সো এখানে আমাদের তাহলে দেখো, এইখানে কার্বনের হাইড্রোজেন অনুপাত হচ্ছে 12:3, এখানে কার্বনের আর হাইড্রোজেন অনুপাত হচ্ছে 12:2, এখানে কার্বনের আর হাইড্রোজেন অনুপাত হচ্ছে 12:1। আমরা কী করেছি, কার্বনের প্রতি ক্ষেত্রে ঠিকঠাক রেখেছি, অর্থাৎ কার্বনেরগুলো চেঞ্জ করিনি। তো এখানে কী বলেছে দেখো, নির্দিষ্ট একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে আমি মৌলটাকে ফিক্স করে দিয়েছি কার্বনে, তার মানে কার্বনের নির্দিষ্ট ওজন কত 12। হাইড্রোজেন যে যে অনুপাতে যুক্ত হয়েছে কত কত অনুপাতে যুক্ত হয়েছে, প্রথমটার ক্ষেত্রে 3, দ্বিতীয়টার ক্ষেত্রে 2, শেষটার ক্ষেত্রে 1। যে যে অনুপাতে যুক্ত হয়েছে তারা সরল অনুপাতে থাকবে, অর্থাৎ তাদের মধ্যে যদি তুমি অনুপাত করো তাহলে তারা কী হচ্ছে সরল অনুপাতে থাকবে, অর্থাৎ 3:2:1। এখানে কিন্তু কোনো একটা ভগ্নাংশ তুমি পাচ্ছ না, এরা কিন্তু সমস্তটাই সরল অনুপাতে কিন্তু আছে। ঠিক আছে, এটাই বলেছে গুণানুপাত সূত্রটা আবার একবার দেখে নিই। বলেছে দুটি মৌল তাদের রাসায়নিক সংযোগে যখন 2 বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের কার্বন আর হাইড্রোজেন যুক্ত করে আমরা আলাদা আলাদা মৌল যৌগ উৎপন্ন করার চেষ্টা করেছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা কিছু নেই, এটা হচ্ছে অ্যাসিটিলিন, একটা হচ্ছে ইথিলিন, একটা হচ্ছে ইথেন, এই হচ্ছে 3টা যৌগ উৎপন্ন করার চেষ্টা করা হয়েছে। এইবার কী হচ্ছে, তখন একটি মৌলের নির্দিষ্ট ওজন, আমরা মৌলটাকে ফিক্স করেছি কার্বনের নির্দিষ্ট ওজন মানে 12 ভাগের সঙ্গে মৌলটি যে যে ভিন্ন ভিন্ন ওজনে যুক্ত হয়, এই অন্য মৌলটা যে যে ওজনে যুক্ত হয়েছে, মানে অন্য মৌল এখানে কী আছে হাইড্রোজেন যুক্ত হচ্ছে 3, 2 আর 1, এই ওজন যুক্ত হয়েছিল, সেই ওজনগুলির মধ্যে একটা সরল অনুপাত বর্তমান থাকে, তাই তাদের মধ্যে যদি অনুপাত করা হয় তাহলে সেটা আসবে কত 3:2:1 এই অনুপাতে থাকবে। এবার এক্ষেত্রে আমি বলে রাখি, এক্ষেত্রেও কিন্তু কিছু গণ্ডগোল হতে পারে যদি আইসোটোপের কোনো ব্যাপার থাকে। আইসোটোপ থাকলে পরে কিন্তু গুণানুপাত সূত্রের কিছুটা হলে ব্যতিক্রম ঘটবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা গুণানুপাত সূত্রকে অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, এই গেল আমাদের হচ্ছে গুণানুপাত সূত্র। এবার আসি আমি মিথুনানুপাত সূত্র, এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রিক্টার। বিবৃতির একবার দেখে নিই, 2 বা ততোধিক মৌল অপর একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে পৃথক পৃথকভাবে যে যে ওজনে যুক্ত হয়ে যৌগ গঠন করে, উক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে যদি যৌগ গঠন সমর্থ হয় তাহলে তারা ঠিক ওই ওজনে বা ওই ওজনগুলির সরল গুণিতক বা উপগুণিতক আকারে যুক্ত হবে। ঠিক আছে, একটু কমপ্লিকেটেড আছে বিষয়টা এক্সাম্পল না দিলে তুমি বুঝতে পারবে না। এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কথা আছে 2 বা ততোধিক মৌল, মানে আমি 3খানা মৌল নিলাম। ঠিক আছে, কার্বন আছে ধরো, অক্সিজেন আছে ধরো, তার সঙ্গে আছে হাইড্রোজেন, আমি 3খানা মৌল নিলাম। এইবার এই 3খানা মৌল আমি একটু ফাঁকা করে লিখি বোঝার সুবিধার্থে, কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। ঠিক আছে, এই যে 3খানা মৌল আছে, এই 3খানা মৌল পরস্পরের সঙ্গে জুড়বে। ওকে, আচ্ছা, প্রথমে আমি জুড়ব কার্বনের সঙ্গে অক্সিজেনকে, যদি জোড়া হয় তাহলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমি জুড়ব কার্বনের সঙ্গে হাইড্রোজেন, হলো উৎপন্ন হবে CH4 ধরে নাও,
কার্বন আর হাইড্রোজেন যুক্ত হয়ে উৎপন্ন করলো হচ্ছে CH4। ঠিক আছে, আচ্ছা এদিকে আবার অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনকে জুড়বে, উৎপন্ন করলাম হচ্ছে H2। হলো, আচ্ছা এইবার আমি এখান থেকে যে কোনো দুটো যৌগের আগে একটু ভেবে নিই। আমি ধরো যে কোনো দুটো মৌলকে আগে ফিক্স করি যে কার্বন আর অক্সিজেন আলাদা আলাদা করে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, কার্বন কোনো এক সময় জুড়লো হচ্ছে, আমি এই রিলেশনশিপটা নষ্ট করলাম আপাতত। কার্বন এক সময় জুড়লো হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে, উৎপন্ন করলো CH4, হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো, উৎপন্ন করলো হচ্ছে H2O। এখানে কমন কে? এখানে কমন হচ্ছে হাইড্রোজেন। আমি এইভাবে কেন করলাম, দেখো দুই বা ততোধিক মৌল অপর একটি মৌলের নির্দিষ্ট ওজন, তার মানে অপর মৌলটা কে আছে? হাইড্রোজেন। দুটো আলাদা আলাদা মৌল হলো, নির্দিষ্ট করে দিলাম কিন্তু হাইড্রোজেনকে। এবার কি হয়েছে, আমি এই H2Oর মধ্যে আমি কি করছি, হাইড্রোজেন ইস্টু অক্সিজেন কত আছে ওটাকে হিসাব করব, ওজন অনুপাতটা করতে হবে। হাইড্রোজেন হচ্ছে 2টো আছে 1 করে, অক্সিজেন আছে 16। ঠিক আছে, তার মানে হাইড্রোজেনের 2কে আমি ফিক্স করলাম, 2 গ্রামকে আমি ওজন হিসেবে 2 গ্রামকে ফিক্স করলাম। ঠিক আছে, অন্যদিকে CH4 এর ক্ষেত্রে যদি হিসাব করি কার্বন ইস্টু হাইড্রোজেন বা হাইড্রোজেন ইস্টু কার্বন করি, কারণ আমি হাইড্রোজেনকে ফিক্স করতে চাইছি, হাইড্রোজেন ইস্টু কার্বন। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে, হাইড্রোজেন 4খানা আছে 1 করে, ইস্টু কার্বন কত আছে 12। আমার হাইড্রোজেন ফিক্স করতে চাইছি, আমি বলেছি 2 মধ্যে ফিক্স করবো, তার মানে কী হচ্ছে এখানে 2:6 আসবে। সুতরাং কী হচ্ছে দেখো, এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:16, এখানে হাইড্রোজেন আর কার্বনের অনুপাত আছে হচ্ছে 2:6। তাহলে হাইড্রোজেনের নির্দিষ্ট ওজন, দেখো এখানে কী বলেছে, দুই পদার্থের মৌল নির্দিষ্ট ওজনের সঙ্গে পৃথক পদে নির্দিষ্ট ওজনের সঙ্গে বলেছে। আমি এই জায়গাটাকে একটু হাইলাইট করি ভালো করে, বলেছে অপর একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে, এখানে নির্দিষ্ট ওজনটা কত 2 গ্রাম, হাইড্রোজেনের নির্দিষ্ট ওজনের সঙ্গে পৃথকভাবে যে ওজন রাসায়নিক যুক্ত হয়, কোন কোন ওজনে যুক্ত হয়েছে, অক্সিজেন এখানে যুক্ত হয়েছে কত দিয়ে, অক্সিজেন কিন্তু যুক্ত হয়েছে আমাদের 16 ওজনে। ঠিক আছে, এটা যুক্ত হয়েছে আমাদের 16 গ্রামের হিসাবে, আর এখানে হাইড্রোজেন কিন্তু জুড়েছে 6 গ্রামের হিসাবে। ঠিক আছে, যুক্ত হলো। এবার উক্ত মৌলগুলো মানে কার্বন আর অক্সিজেন, এই মৌল দুটি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠনের সমর্থ হলে, কার্বন আর অক্সিজেন নিজেরা বিক্রিয়া করতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড গঠন করতে পারে, সুতরাং এরা নিজেরা কিন্তু যুক্ত হতে পারছে। যদি সমর্থ হয় তারা ঠিক সেই ওজনে, মানে আগের যে ওজনটা 6 আর 16, এই ওজনের অনুপাতেই যুক্ত হবে বা তার সরলগুণিতক বা উপগুণিতকের আকারে থাকবে। তাহলে দেখে নিই এখানে কার্বন ইস্টু অক্সিজেন কত আছে, কার্বন আছে হচ্ছে 12 ইস্টু অক্সিজেন আছে কত 16x2। ঠিক আছে, তার মানে আমি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 6:16। দেখো এখানে কিন্তু অনুপাতটা যেটা আছে 6:16 হিসেবে আছে। তার মানে কি হয় তার সেই ওই একই ওজনে আছে, অথবা ওই ওজনগুলোর মানে ধরো এখানে 6:16 আছে, তো ওই ওজনগুলোর একটা সরল গুণিতক বা উপগুণিতকের আকারে থাকবে। অর্থাৎ 6:16 হয়েছে, এরকম হতে পারতো 6:16x2, অর্থাৎ এটা গুণিতকের আকারে আছে। এরকম হতে পারতো 6:16x½ উপগণিতকের আকারও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, এটাই বলে এই সূত্রটা। আবার বলছি দেখো সূত্রটা, 2 বা ততোধিক মৌল অপর একটি মৌলের সঙ্গে, কার্বন আর অক্সিজেন অপর একটা মৌল হাইড্রোজেনের সঙ্গে পৃথকভাবে যুক্ত হয়ে আলাদা আলাদা করে যুক্ত হয়েছে, যদি যৌগ গঠন করে, এখানে যৌগ গঠিত হয়েছে H2O আর হচ্ছে CH4। উক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে, যদি এই মৌলগুলি নিজেদের রাসায়নিক বিক্রিয়া করলো, তাহলে যদি যৌগ গঠন সমর্থ হয়, আবার যদি যৌগ গঠন করতে পারে, অর্থাৎ CO2 যদি গঠিত করতে পারে, তারা ঠিক সেই সব ওজনে, মানে কার্বন আর অক্সিজেন যে যুক্ত হয়েছে ঠিক আগের ওজন অনুপাতে, মানে 6 আর এদিকে হচ্ছে 16, এই অনুপাতেই পরস্পর যুক্ত হবে বা এদের অনুপাতগুলোর সরল গুণিতক বা উপগুণিতকের আকারে থাকবে। এটাই হচ্ছে মিথ্যানুপাত সূত্র, এবং এই সূত্র দিয়ে একটা জিনিস কিন্তু স্পষ্ট। তো এই হচ্ছে আমাদের মিথ্যানুপাত সূত্র। এই সূত্রটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো না অনেক সময়, যখন আমাদের আইসোটোপের গল্প চলে আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তো যাই হোক, এই মিথ্যানুপাত সূত্র থেকে কিন্তু একটা ধারণা স্পষ্টই, যে যখনই কোনো যৌগ গঠিত হচ্ছে, ধর A আর B যখন বিক্রিয়া করে কোনো যৌগ গঠন করছে, সেই যৌগ গঠন করতে গেলে কিন্তু A এর একটা নির্দিষ্ট ওজনের সঙ্গে B এর কিন্তু একটা নির্দিষ্ট ওজনে যুক্ত হবে। এটা কিন্তু ভগবান
সিস্টেমেটিক্যালি বেঁধে দিয়েছেন ইচ্ছা মতো। এ ধরো কথা বলছি 5 গ্রাম আছে, তার মানে 5 গ্রাম যদি ইউটিলাইজ করে বিয়ের সঙ্গে বিক্রিয়া করবে তার কোনো মানে নেই। কিছু পরিমাণ বিক্রিয়া হলেও কিছুটা উদ্বৃত্ত পড়ে থাকলে সেটা কিন্তু হতে পারে, ঠিক আছে। সেই জন্য রাসায়নিক বিক্রিয়া করার সময় কী হচ্ছে, এদের কিন্তু একটা নির্দিষ্ট ওজনের সঙ্গে এর নির্দিষ্ট ওজনের সঙ্গে বিয়ের নির্দিষ্ট ওজনই কিন্তু বিক্রিয়া করবে, ঠিক আছে। এবং এখান থেকে একটা নতুন কনসেপ্ট উঠে আসবে, সেটা হচ্ছে তুলনাঙ্ক ভার, যেটা নিয়ে আমি পরবর্তীতে আরও আলোচনা করব, ঠিক আছে। একটা নতুন কনসেপ্ট থেকে পাওয়া যাচ্ছে তুলনাঙ্ক ভার, মানে যেই ওজনটা এর যেই ওজনের সঙ্গে ও যখন রাসায়নিক বিক্রিয়া করবে তখনই একটা নির্দিষ্ট ওজনেই কিন্তু বিক্রিয়া করবে। সে বি এর সঙ্গে জুড়ুক, সি এর সঙ্গে জুড়ুক, ডি এর সঙ্গে জুড়ুক, কিন্তু কী হচ্ছে এর একটা নির্দিষ্ট ওজন থাকবে, সেই ওজনটাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেই ওজনটাই হচ্ছে তুল্যাঙ্ক ভার, মানে ভার যেটা হচ্ছে তুল্য করা যাচ্ছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় তুল্য করা যাচ্ছে, সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তো এই নিয়ে বিস্তারিত ডিসকাশন আমি পরে করবো। তো আমাদের এখনকার মতো এইখানে যেটা হলো সেটা হচ্ছে মিথনুপাত সূত্র। এরপরে যে সূত্রটা আছে, যেটা আমাদের ফাইনাল সূত্র, সেটা হলো গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র, যেটা কিনা প্রবর্তক বিজ্ঞানী ফরাসি বিজ্ঞানী গেল-লুসাক। আচ্ছা, গ্যাস আয়তন সূত্র স্পষ্টত বুঝতে পারছি যে এখানে যেটা আছে সেটা কিন্তু গ্যাসের সঙ্গে রিলেটেড, অর্থাৎ শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, তবে এক্ষেত্রে আরেকটা জিনিস পার্থক্য আছে এই সূত্রটা, সেটা হচ্ছে যে অন্যান্য সূত্রগুলো যেগুলো কী আছে ভর নিয়ে ডিসকাশন করলাম, এবার কিন্তু আর ভর নিয়ে ডিসকাশন হবে না। এখানে যে ডিসকাশনটা হবে সেটা শুধুমাত্র আয়তন নিয়ে, অর্থাৎ একমাত্র এটাই আছে যে সূত্রটা আয়তন সংক্রান্ত সূত্র, বাকি যতগুলো ছিল সবগুলো কিন্তু ওজন সংক্রান্ত সূত্র, ঠিক আছে। তো এই আমাদের সূত্রটা কী আছে দেখে নিই। গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র, যেখানে বলা হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। বিষয়টা একদমই সোজা, মাথায় রাখতে হবে যে সাপোজ তোমার কাছে কী হয়েছে, তোমার কাছে দুটো বিক্রিয়া হচ্ছে কার মধ্যে, এ আর বি এর মধ্যে, এবং দুটোই হচ্ছে গ্যাস উৎপন্ন করছে, ধরে নাও সি আর ডি, ঠিক আছে। এবার যেহেতু এরা গ্যাস, এদের তাপমাত্রা তোমার ফিক্স রাখতে হবে, আদারওয়াইজ কী হবে, এদের আয়তন তো চেঞ্জ হবে, তাই না। তো আয়তন চেঞ্জ করা যাবে না, স্থির চাপ এবং স্থির তাপমাত্রায় ধরো ভি এ আয়তন বিক্রিয়া করেছে ভি বি আয়তনের সঙ্গে, সুতরাং এদের মধ্যে যদি এই আয়তন অনুপাতটা করা হয় তাহলে দেখা যাবে কি এটা সরল অনুপাত হবে, অর্থাৎ কোনো রকম কোনো ভগ্নাংশ থাকবে না। আবার যদি সি আর ডি যেটা উৎপন্ন হয়েছে সেটাও যদি গ্যাসীয় হয়, তাহলে এরাও যদি গ্যাসীয় হয় তাহলে ধরুন সি গ্যাসীয়, ডি হয়তো গ্যাসীয় না, তাহলে আমি একে হিসাবের মধ্যে আনবো না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এদের অনুপাত মানে ভি এ ইস টু ভি বি ইস টু ভি সি, এই অনুপাতটাও কিন্তু সরল অনুপাতই হবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশের গল্প আসবে না। হ্যাঁ, একটা এক্সাম্পল ধরো, সাপোজ তোমাকে বলা হচ্ছে জলই গঠিত হচ্ছে, মানে হাইড্রোজেন ইস টু অক্সিজেন, মানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া উৎপন্ন করছে কি জল, H2, কিন্তু এটাকে ব্যালেন্সিং করতে গেলে আমাদের কী করতে হচ্ছে দেখো, 2H2 প্লাস হচ্ছে O2 ইকুয়াল টু 2H2। এই সূত্র থেকে বা এখান থেকে আমরা তুমি বুঝতেই পারছি যে দুই আয়তন হাইড্রোজেন এক আয়তন অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে, ঠিক আছে। আবার বলছি দুই আয়তন হাইড্রোজেন এক আয়তন অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে উৎপন্ন করে হচ্ছে জল। এবার যেহেতু জলটা বাষ্পীয় অবস্থায় থাকে সেই জন্য এটা গ্যাস হিসেবে ধরলাম, সুতরাং দুই আয়তন জল কিন্তু উৎপন্ন হয়। সুতরাং এবার যদি অনুপাত করো তাহলে কত আসবে, 2:1:2, অর্থাৎ আয়তন অনুপাত আছে 2:1:2। এটাই বলেছে যে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ উষ্ণতা বাধ্য, তোমাদের মাথায় একটু সমস্যা করবে, মানে বুঝতে অসুবিধা হবে, মনে রাখতে অসুবিধা হবে, সেই জন্য আমি এটুকু বাদ দিচ্ছি। গ্যাসীয় বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করবে, এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে বিক্রিয়াজাতের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে সমচাপ ও উষ্ণতায়, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে মাথায় রাখবা যে সমচাপ ও উষ্ণতা এটা কিন্তু ঠিক রাখতে হবে, আদারওয়াইজ কী হবে, আদারওয়াইজ ওর কিন্তু আয়তন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। গেল-লুসাকের সূত্রের বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র সূত্র যেটা পদার্থের আয়তন সংক্রান্ত, ঠিক আছে। আবারও বলছি, এটা একমাত্র সূত্র যেটা আয়তন সংক্রান্ত। হ্যাঁ, এটা ওর সীমাবদ্ধতা, আমরা কিন্তু গ্যাসীয় পদার্থ বিক্রিয়া যদি না হয় তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সেই জন্য গেল-লুসাকের সূত্রের সীমাবদ্ধতা এখানে, যেটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এই গেল আমাদের কি রাসায়নিক সংযোগ সূত্রাবলী।